আমার বিয়ের দেনমোহর হচ্ছে ৯৯ টাকা। তখন আমি আমার আসলে বহুদিনের অর্জিত যে আমার সার্টিফিকেটগুলো এসএসসি থেকে মাস্টার্স পর্যন্ত যত সার্টিফিকেট ছিল সব কুটি কুটি করে ছিঁড়ে আমি ফেলে দিয়েছিলাম। সুপ্রিয় দর্শক, মানি রুলসের আজকের প্রোগ্রামে আপনাদের স্বাগতম। আপনারা জানেন যে আমি সারাক্ষণ মানি ব্যবস্থাপনা, ব্যবসা এইসব বিষয় নিয়ে কথা বলি এবং আমাদের এই প্রোগ্রামে যারা অতিথি হয়ে আসে তারাও মূলত হয় ব্যবসার সাথে জড়িত বা ফাইন্যান্স রিলেটেড কোনো প্রফেশনের সাথে জড়িত। কিন্তু আজকে আমি একজন ব্যতিক্রমী মানুষকে আমার অতিথি হিসাবে পেয়েছি। তিনি ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের সাথে জড়িত নন, তিনি মূলত একজন আবৃত্তি শিল্পী। এটা তার একটা পরিচয়। তিনি কর্পোরেটে কাজ করেছেন, তিনি আবৃত্তির প্রশিক্ষক, তিনি বাংলাদেশ টেলিভিশনের এনলিস্টেড আবৃত্তি শিল্পী, বাংলাদেশ বেতারের একজন এনলিস্টেড অভিনয় শিল্পী এবং আবৃত্তি শিল্পী। মনিরা মিঠি আবৃত্তি অঙ্গনে তিনি সুপরিচিত এবং তার সুন্দর কণ্ঠস্বর, সুন্দর আবৃত্তি আমাকে মুগ্ধ করে। আমার বিশ্বাস আপনাদেরকেও মুগ্ধ করবে। চলুন আমরা আজকে মনিরা মিঠির সাথে আলাপ করি এবং এই আলাপচারিতার মাধ্যমে আবৃত্তি সম্পর্কে জানি, তার সম্পর্কে জানি, আমাদের সমসাময়িক বিষয় সম্পর্কেও কিছুটা জানি। মনিরা, তোমাকে অসংখ্য ধন্যবাদ যে তুমি তোমার ব্যস্ত শিডিউল থেকে আমাকে সময় দিয়েছো। তোমাকেও অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। আর সেই সঙ্গে যারা শুনছে আমাকে, তাদেরকেও আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। তুমি আবৃত্তি শিল্পী। আমার কাছে সবসময় মনে হয় যে আবৃত্তি একটা খুব উচ্চ মার্গের শিল্প। শব্দগুলো খুব শক্তি নিয়েই জন্মায়। যিনি লেখেন শব্দের পরে শব্দ দিয়ে একটা কবিতা বা কোনো নিবন্ধ, প্রবন্ধ, গল্প যাই হোক না কেন, সেখানে মমতা থাকে, প্রচণ্ড ভালোবাসা জড়িত থাকে এবং প্রতিটা লাইনের খুব শক্তি থাকে। কিন্তু একজন আবৃত্তি শিল্পী যখন সেইগুলোকে আবৃত্তি করেন, বিশেষ করে কবিতা, তখন কবিতার জন্য আসল প্রাণ চলে আসে। তোমার কাছে আমার প্রথম প্রশ্ন যে এই যে শিল্পের এত শাখা, কিন্তু আবৃত্তি কেন তোমার প্রথম মাধ্যম হলো? আসলে কবিতার কথা যদি বলি, কবিতাকে বলা হয় যে শিল্পের বিশুদ্ধ মাধ্যম। আমরা অনেক ধরনের শিল্প মাধ্যম রয়েছে। কবিতাকে যখন আমরা বলি, কবিতা ভেতরের যে কথাটা ছোট্ট, সংক্ষিপ্ত, কিন্তু জীবনের একদম বোধের ভেতর থেকে উঠে আসা কবিতাগুলো হচ্ছে তাই, যে জীবনের বোধের ভেতর থেকে উঠে আসে। তো যখন একটা কবিতা আবৃত্তি করছি বা যে কোনো একটা লাইন, হঠাৎ করে একটা লাইনও দেখা যায় যে আমাদের ভেতরে ভীষণ রকম নাড়া দিয়ে যায়। সেজন্য যখন প্রথম একটা কবিতা মাথার ভেতর এসেছে, যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের নাকি এরকম যে জল পড়ে পাতা নড়ে, এই যে একটা চিত্রকল্প আমি দেখতে পাচ্ছি, জল পড়ছে, কোথা থেকে সেই জলটা পড়ছে, এটাও কিন্তু আমাকে ভাবায়, আমাকে তাড়িত করে যে জল পড়ছে। আচ্ছা, সেই জলটা হতে পারে বৃষ্টির, সেই জলটা হতে পারে যে কিছু শিশির জমে পাতার উপরে পড়েছে, সেটা একটা বড় ফোঁটা হয়েছে, তারপরে সেটা পাতা থেকে গড়িয়ে নিচে পড়ে যাচ্ছে, তো এই যে পাতাটা নড়ছে। তো এই যে জল পড়ে পাতা নড়ে, বা যখন আমি বলছি জীবনানন্দ দাশের হাজার বছর ধরে আমি পথ হাঁটি আছি পৃথিবীর পথে, আরে একটা মানুষ কি হাজার বছর ধরে আসলে হাঁটতে পারে? বিষয়টা তো তা নয়। বিষয়টা কি তাহলে? মানুষের সভ্যতার এই যে পথ ধরে, এই যে হাজার হাজার বছর ধরে মানুষ যে সভ্যতার পথ ধরে হেঁটে হেঁটে যাচ্ছে, এই যে হাঁটতে হাঁটতে মানুষ ক্লান্ত হয়ে যাচ্ছে, যে কোথায় সে শান্তি পাচ্ছে, এই যে একটা লাইন আমাদের ভেতর এই যে বোধের জন্ম দিচ্ছে, সেখান থেকে আমার মনে হয়েছে যে না, কবিতার সাথে যেতে হবে, কবিতার সাথে থাকতে হবে, এবং কবিতা আমাদের যে শুদ্ধ ভাবনার জায়গাটা তৈরি করে তার সাথে থাকতে হবে। গানও তাই, গানের সুর থাকে, কবিতার তো কোনো সুর নেই, কিন্তু তারপরেও আমরা কিন্তু একটা কবিতা সেটা কিভাবে উপস্থাপন করলে মানুষের কাছে বেশি পৌঁছাবে, তোমাদের কাজ সেটা, কারণ তখনই সেটা মানে কবিতা যখন তোমাদের কণ্ঠে আবৃত হয় তখন সেটা শিল্পে পরিণত হয়, নাকি সেটা আগে থেকেই একটা শিল্প থাকে? আসলে আবৃত্তি তো একটা শিল্প মাধ্যম বটে। আমাদের যে ৬৪ কলা বলা হয়, যে ৬৪ রকমের কলা আছে, তার মধ্যে আবৃত্তিও একটা। আবৃত্তি কি, যেটা আমি পৌনঃপৌনিকভাবে যে জিনিসটা উচ্চারিত করছি, সেটাই তো আবৃত্তি। তো সেই জায়গা থেকে আবৃত্তি অবশ্যই একটা শিল্প, যেমন সঙ্গীত একটা শিল্প, নৃত্য একটা শিল্প, আবৃত্তি আরেকটা শিল্প, আবার অনেক ধরনের ৫ ধরনের শিল্প নিয়ে একটা নাটক তৈরি হয়, সেটা আরেকটা শিল্প হয়। তো সেই হিসেবে আবৃত্তি অবশ্যই একটা শিল্প, সেটা অনেক আগে থেকেই একটা শিল্প মাধ্যম ছিল। যখন
লিখিত রূপ তৈরি হয়নি, তখন তো আসলে আবৃত্তির মাধ্যমেই মানুষ সাহিত্যগুলো মাথায় রাখতো, ধরে রাখতো। ধরে রাখতো। আচ্ছা, তুমি শুধু কি আবৃত্তি করছো নাকি কবিতা লেখারও চেষ্টা করছো? আসলে যখন আমি কবিতা পাঠ করছি তখন ভেতরে তো অনেক ধরনের অনুরণন তৈরি হয়, লেখার একটা তাড়না তৈরি হয়, কিন্তু যখন সেই যে তাড়নাটা নিয়ে আমি একটা লাইন সৃজন করলাম, পরে তখন মনে হয় যে আমি আসলে যে জায়গাটা থেকে এই লাইনটা লিখলাম, বোধহয় এটা ঠিক আমি যত দূর যেতে চাই, যত গভীরে পৌঁছাতে চেয়েছিলাম, এই শব্দগুলো দিয়ে যে বাক্যটা হলো সেখানে বোধহয় পৌঁছাতে পারলাম না। লেখার চেষ্টা করি, কিন্তু তারপরে নিজের লেখা নিজের এখন পর্যন্ত খুব একটা পছন্দ হয়ে ওঠেনি। সেই কারণে আমি যে যতটুকু লিখেছি এখন ওইভাবে আমার ছাপানোর জন্য যে সাহস দরকার সেই সাহসটা তৈরি হয়নি। তুমি যেটা বললে যে মানে একটা আকাঙ্ক্ষা বা ইনকমপ্লিটনেস মানে হ্যাঁ। নিজের লেখার মধ্যেও, এটা মনে হয় এটা সব কবির মধ্যেই বোধহয় এটা হয়েছে। অধিকাংশ ভালো কবিতা লেখার পরেও একজন কবির আকাঙ্ক্ষা থেকে যায় যেটা আরো একটু সুন্দর হতে পারত। হ্যাঁ, কারণ এটা এবং হয়। সেই আকাঙ্ক্ষা তাকে তাড়িত করে এবং সেই আকাঙ্ক্ষায় একজন ক্রিয়েটিভ মানুষকে সামনে এগুতে সহায়তা করে আমার মনে হয়। আচ্ছা, তোমার বাল্যকাল সম্পর্কে যদি একটু বলো। আমার বাল্যকাল, আমার জন্ম কুষ্টিয়াতে। তারপর আমার পড়াশোনা বাড়িতেই হয়েছে মূলত। আমার প্রথম পড়াশোনার পাঠটা স্কুলে যায়নি। আমি অনেক বড় হয়ে, বলা যায় যে আমাদের সময়ও অত বড় হয়ে কেউ স্কুলে ভর্তি হতো না। আমার বড় 2 বোন বা আমার ছোট ভাই, আমরা 3 বোন 1 ভাই। তো তারাও কিন্তু তাদের শৈশবে স্কুলে গেছে। আমি একটু শৈশবেই, কিন্তু সেটা আমার ক্লাস 4 এ আমি যখন পড়ি, তার আগ পর্যন্ত আমি বাড়িতেই আমার মায়ের কাছে পড়েছি, বড় বোনদের কাছে পড়েছি। বাড়িতে একজন গৃহশিক্ষক রাখার চেষ্টা হয়েছে, কিন্তু তার কাছে আমি আসলে পড়তাম না ওইভাবে। মায়ের কাছে রান্নাঘরে পাটি বিছিয়ে আমি মায়ের কাছে পড়াশোনা শিখেছি। আর তারপরে ক্লাস 4 এ আমি, তার আগ পর্যন্ত কুষ্টিয়াতে জন্ম, ওখানেই বেড়ে ওঠা। তারপরে আমরা রাজশাহীতে চলে আসি বাবার কর্মসূত্রে। সেখানে এসে আমি একটা ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি হই প্রথমে ক্লাস 4 এ। খুবই চমৎকার একটা স্কুল ছিল। সেই স্কুলের নাম হচ্ছে রিভার ভিউ স্কুল, এবং রাজশাহীতে পদ্মা নদীর ধারেই সেই স্কুলটা ছিল। এই জন্য নাম হয়েছে রিভার ভিউ। এই জন্য রিভার ভিউ স্কুল ছিল। তো সেই স্কুলে 1 বছর পড়েছি। পড়ার পরে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়, সেই স্কুলে আমি ক্লাস 5 থেকে এসএসসি পর্যন্ত সেইখানে আমার পড়াশোনা। তারপরে রাজশাহী কলেজে এইচএসসি পাশ করেছি। তারপরে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলাম। ভর্তি হওয়ার পরে 1 বছর পরে সেই আর পড়াশোনাটা করিনি ঢাকা ইউনিভার্সিটিতে। সেখান থেকে আবার রাজশাহীতে ফিরে গেছি। ফিরে যে রাজশাহী ইউনিভার্সিটিতে আমি ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং এ পড়াশোনা করেছি। তুমি পড়েছো ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং এ এবং পড়াশোনা শেষ করার আগেই তুমি বিয়ে করে ফেলেছো। একটা মজার ব্যাপার আমি তোমার সম্পর্কে জানি, এটা সবার সাথে একটু শেয়ার করতে চাই, যে তুমি 2বার বিয়ে করেছো। এটা যদিও একটু মজার, তবুও একটু এক্সপ্লেন করো না, যে সবাই তো একটু অবাক হলো যে কি ব্যাপার। মনিরা 2বার বিয়ে করেছে এবং 2বার একই ব্যক্তিকে 2বার বিয়ে করেছি। এইটা একটু ব্যাখ্যা করো না। সেটা হচ্ছে যে ইন্টারেস্টিং। সেটা 93 সালে আমি যাকে বিয়ে করেছি, আমার জীবন সঙ্গী, তার সাথে আমার খুব বন্ধুত্ব, খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, কিন্তু তার সাথে সেই অর্থে যেটা বলে রিলেশনশিপে ছিলাম না। তার সাথে আমার খুব ভালো বন্ধুত্ব। তো আমি একটু মেন্টালি একটু ডিপ্রেশনে ছিলাম। তো তখন সে একদিন হঠাৎ করে আমাকে প্রস্তাব দিল যে তুমি কি চাও, বিয়ে করবে? যে তুমি এক্ষুনি যদি বিয়ে করো তাহলে করবো। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, তখনই যে তার 2জন বন্ধুকে সাথে নেওয়া হলো, নিয়ে আমরা বিয়ে করলাম। বিয়ে করে যার যার বাড়ি ফিরে গেলাম। কারণ সেটা তো আসলে বাড়িতে ওইভাবে বলা যাচ্ছে না যে বিয়ে করে ফেলেছি, বা কি করব বুঝিনি আসলে। তারপরে তখন আমি অনার্স 3rd ইয়ারে পড়ি, সে মাস্টার্সে পড়ে। তারপর যেটা হলো যে আমরা 2জনই বাড়িতে খুব, 2জনের সম্পর্কে যখন আস্তে আস্তে বলা শুরু করলাম, 2 বাসা থেকেই খুবই পজিটিভ ছিল ব্যাপারটাতে। তারপরে 95 সালে তার আগেই মাস্টার্স হয়ে গেছে। সে ওই সময় চাকরি খুঁজছে, ঢাকায় আসা যাওয়া করছে। আমি তখন মাস্টার্সে পড়ি। তখন আমরা বাড়িতে কিছুই বলিনি যে আমরা বিয়ে করে ফেলেছি আগে থেকেই। তারপরে যেটা হলো যে দুই বাড়ি থেকে আবার প্রস্তাব দেওয়া হলো। আমার শ্বশুর বাড়ি থেকে আমাদের বাসায় এসে আমার মাকে প্রস্তাব দেওয়া হলো, বাবা মায়ের কাছে বলা হলো। তারপরে বাবা মাও বিষয়টাকে পারিবারিকভাবে খুবই ধুমধাম করে, খুব ঘটা করে
সমস্ত আত্মীয় স্বজনের সামনে তখন আমরা আবার দ্বিতীয়বার বিবাহ বাহ, বন্ধনে it is a very আবদ্ধ হলাম। fantastic event, হ্যাঁ? এটা গোপনে আসলে একবার বিয়ে করা হ্যাঁ, এবং গোপনে আবার একবার বিয়ে করেছি। মানে সামাজিকভাবে একবার এবং বিয়ে করা। আরেকটা ব্যাপার যেটা এটা অনেকেই শুনে খুব অবাক হয়, সেটা হচ্ছে যে আমার বিয়ের দেনমোহর হচ্ছে 99 টাকা। আচ্ছা, কেন বলো তো? 100 টাকা না কেন? তো বাটা না। বাটা বাটা কোম্পানির মতো হয়েছে। হ্যাঁ, বাটা হ্যাঁ? কোম্পানি, কারণ সেটা হতে হবে হয় মানে একটা ওটা থাকতে হবে। আমি চেয়েছি যে সেটা 4-5 টাকা হলেই হয়, যেহেতু এটা একটা রেওয়াজ যে একটা রেওয়াজ, দেনমোহর রাখতে হয়। পরে এরকম কথা হলো যে না ঠিক আছে, হয় 100-র কম 99 বা 101, কারণ ওটা একটা বেজোড় সংখ্যা হলে ভালো হয়। তা আচ্ছা ঠিক আছে, 99টা একটা খুব চমৎকার সংখ্যা, ঠিক আছে তাহলে 99। রোমান্টিক সংখ্যা হয়ে হ্যাঁ, গেছে হ্যাঁ, 99। সেই কারণে ওটা 99 আচ্ছা, রাখা আচ্ছা। হলো। আচ্ছা, তারপরে ধরো তুমি ফাইন্যান্সে পাশ করলে, স্টুডেন্ট হিসেবে ব্রাইট ছিলে, একটা ভালো পরিবারে জন্মগ্রহণ করেছো যেখানে জ্ঞানের চর্চা হতো, এবং যে ফ্যামিলিতে তোমার বিয়ে হলো সেই ফ্যামিলিতেও মোটামুটি জ্ঞানের চর্চা হয়। হুম। কিন্তু আমরা দেখি যে তুমি বিয়ে করার পরে লেখাপড়া শেষ হয়ে গেল, তুমি চাকরির চেষ্টা করোনি বা চাকরিতে ঢোকো নাই। না, আমি আসলে চাকরিতে ঢুকিনি, কারণ আমার শ্বশুরবাড়ি থেকেই খুব একটা মানে চাই নাই যে আমি জবে যাই। তারা চেয়েছে যে আমার যে সুকুমার বৃত্তির বিষয়গুলো আছে আমি সেগুলো নিয়ে থাকি, সেগুলো চর্চা করার বিষয়ে তাদের তেমন কোনো আপত্তি ছিল না। যদিও নাটকটা করাটা পছন্দ করেনি, কিন্তু তারা চেয়েছে যে আমি সেই বাড়িটাকে খুব সুন্দরভাবে রাখি, আমার আমার সন্তানাদি যারা হবে তাদের আমি যত্ন করে বড় করি। আর যেহেতু আমার হাজব্যান্ড সে একজন ব্যাংকার ছিল, তার মনে হয়েছে যে সে ব্যাংকিং সেক্টরে যে জবটা করছে তাতে আমরা চলতে পারবো, আর আমার ক্ষেত্রে খুব অনেক কিছু পেতে হবে এই আকাঙ্ক্ষা তোমার এই ছিল না। আকাঙ্ক্ষা আমার আসলে আচ্ছা, এখানে কখনোই একটা ছিল প্রশ্ন না। আমি তোমাকে করি, যে যেটা এখনকার একটা মেয়ে হলে হয়তো সেটা ওইভাবে মেনে নিত না, তো তুমি এটা মেনে নিয়েছো, কিন্তু তোমার কি ভিতরে কষ্ট হয়েছে বা কোনো আকাঙ্ক্ষা ছিল যে না আমি একটা প্রেশারের মধ্যে থেকে আমি চাকরিটা করছি না, বাট আমার করা উচিত ছিল? হ্যাঁ, বা সেটা কিছু? ওই ওই বয়সে তো মানুষ একটুখানি, এখন এসে যেমন মনে হয় যে না ঠিক আছে এটা, বা পরবর্তীতে তো আমি আবার একটু কাজ করেছি, চাকরি করেছি, কিন্তু ওই সময় যেহেতু ওই বয়সটা, হুম, আমার হুম, তো 23-24 বছর বয়সে বিয়ে হয়েছে, তো ওই সময় কিন্তু আমার মনে হয়েছে যে এটা ঠিক হচ্ছে না আমার সাথে, এবং মনটা তো অবশ্যই বিদ্রোহী হয়েছে। হুম, তো হুম। সেই সুবাদেও আমার দু একটা বাজে কাজও আমি করে ফেলেছিলাম। সেটা হচ্ছে আমি বলেছিলাম যে আমি একটু অন্তত একবার বিসিএসটা ট্রাই করতে চাই। তো যখন আমাকে বলা হলো যে সেই ব্যাপারে তারা কেউ আমাকে কোনো হেল্প করবে না, তখন অলরেডি আমার প্রথম সন্তান হয়ে গেছে, আমার বড় ছেলে পান্থ, সে হয়ে গেছে। যেহেতু নিষেধ করা হলো যে তাদের দিক থেকে কোনো হেল্প করা হবে না, তখন আমি আমার আসলে বহুদিনের অর্জিত যে আমার সার্টিফিকেটগুলো এসএসসি থেকে মাস্টার্স পর্যন্ত যত সার্টিফিকেট ছিল সব কুটি কুটি করে ছিঁড়ে আমি ফেলে দিয়েছিলাম। এটা একটা নতুন খবর আমার জন্য। তুমি সার্টিফিকেট গুলো কুটি কুটি করে ফেলে দিয়েছিলে, তার মানে তোমার মনের মধ্যে এত কষ্ট জমা হয়েছিল। হ্যাঁ, আসলে যে কষ্ট হয়েছিল, জমা হ্যাঁ। হয়েছিল। এখন কিসের জন্য খারাপ লাগে যে এগুলো তুমি ছিঁড়েছিলে একবার? এখন খারাপ লাগে না, কারণ পরবর্তীতে যে এখনো আমার এসএসসি এবং এইচএসসি সার্টিফিকেট নেই, কিন্তু অনার্স এবং মাস্টার্সের যে সার্টিফিকেট Correct তখন করেছিলে। সেগুলো পরে এক এক মানে বড় ভাই যিনি রাজশাহী ইউনিভার্সিটিতে অ্যাডমিনিস্ট্রেশনে জব করতেন, উনি যখন শুনলেন যে আমি আমার সার্টিফিকেট এরকম ছিঁড়ে ফেলেছি, তখন উনি আসলে আবার আমাকে দিয়ে জোর করে অনার্স এবং মাস্টার্সের সার্টিফিকেটটা উনি বের করে দিয়েছিলেন। আচ্ছা, তোমার 2 ছেলে, খুব লক্ষ্মী দুটো ছেলে, তোমার হাজবেন্ড ব্যাংকার ছিলেন, অনেকদিন ব্যাংকে কাজ করেছেন। তো এই যে বাচ্চাদেরকে, যখন তোমার 2 বাচ্চা চলে আসলো, তোমার সংসার তখন পূর্ণ সংসার। হ্যাঁ। কারণ বিশেষত বাচ্চা হয়ে গেলে তখন মেয়েরা মোটামুটি পূর্ণ হয়, মা যখন হয়। তো তখন কি তোমার মনে হলো যে ইয়াস আমি এদেরই মানুষ করি, আমার আর নিজের অন্য কিছু দরকার নেই, আই এম হ্যাপি? না তখনও হ্যাঁ। ভিতরে একটা জিনিস গুমড়ে না, মরতো? তখন আসলে জব করার বিষয়ে আর অতটুকু আকাঙ্ক্ষা ছিল না? আকাঙ্ক্ষা সেইভাবে ছিল না, আর আমার চাহিদাও খুব কম, সেই কারণে অনেক কিছু পেতে হবে সেটা না, কিন্তু আমার মনে হয়েছিল যে না, এই আমার 2 সন্তানকে আমি যদি চমৎকার করে মানুষ করতে পারি, একটা সাংস্কৃতিক পরিমণ্ডলের মধ্যে বড় করতে পারি, কারণ আমি ছোটবেলা থেকে আমি নিজে ভীষণ রকম বইয়ের মধ্যে বড় হয়েছি। আমি আমার জন্মের পরে যখন আমার একটু একটু বুদ্ধি হয়েছে, তখনই কিন্তু আমার বাবার বাড়িতে প্রচুর বই দেখে বড় হয়েছি, ফলে আমি পাঠ্য বইয়ের চাইতে বেশি পড়েছি ওই সময়ে। আমি ক্লাস 1-এ পড়তেই আমার যে পড়ার বই সেগুলো শেষ করার আগে আমি অনেক বেশি গল্পের বই পড়ে ফেলেছিলাম। এটা পারিবারিক আবহ এটা তোমাকে হেল্প পারিবারিক আবহ করেছে। ছিল, এবং আমার কিন্তু মনে হচ্ছে যে আমার বাচ্চাদেরকেও আমি ঠিক ওই রকম একটা পরিবেশ দিতে চাই, এবং দিয়েছো। হ্যাঁ, এবং দিয়েছি। আমি কিন্তু আমার সাংস্কৃতিক যে কর্মকাণ্ড সেগুলো কিন্তু
কিন্তু ছাড়িনি, সেগুলোর আচ্ছা, মধ্যেই আমি ছিলাম। সেখানে আসছি, কারণ হচ্ছে তুমি যখন তোমার বাচ্চারা একটু বড় হয়ে গেছে, তুমি একটু রিলিফড হয়েছো, তখন তুমি আবার আবৃত্তি শুরু করেছো, হুম। রেডিওতে আনাগোনা শুরু করেছো, হুম। তারপরে তোমার এর মধ্যে শাশুড়ি মারা গেছেন, হ্যাঁ। এবং তুমি এখন আবৃত্তি শেখাও। হ্যাঁ। মানে বিভিন্ন এ পর্যন্ত যতদূর আমি জানি যে হাজারখানেক প্রোগ্রামে তুমি আবৃত্তি করেছো। হ্যাঁ, এটা বিরাট সেটা। একটা বড় একটা কাজ, হুম। এবং এখনো তুমি আবৃত্তির সাথে এখনো আছো। আছি, এখনো আছি। তো এখন যে এজটা তোমার চলছে, আমাদের যে বয়স এখন, এটা হুম, খুব হুম। পরিণত একটা বয়স। এই বয়সে এসে যখন তুমি মানে অতীতে তাকাও, তখন কোনো শূন্যতা, কোনো কষ্ট, কোনো মানে আনফুলফিলড কোনো আকাঙ্ক্ষা কি তোমাকে কষ্ট দেয়? উম, এখন আসলে আমার ছোট থেকে যেহেতু অনেক পড়েছি, আমার মনে হতো যে আমি যদি একটু লিখতে পারতাম, তো ওই জায়গাটাতে আসলে এখনো আমার এক ধরনের আকাঙ্ক্ষা আছে যে আমি লিখতে চাই, এবং আরেকটা আকাঙ্ক্ষা আছে ওই সময়ের থেকে না, সামনের জন্য। এখন যেহেতু আমাদের বয়সটা যে জায়গাতে এসেছে, মনে হয় যে আমাদের কিছু দেবার আছে। সারা জীবনে Sure. আমি আসলে দিয়েই এসেছি, সংসারে দিয়েছি, আমার 2 সন্তানকে দিয়েছি, এবং আমি একটা কালচারাল এনভায়রনমেন্টে আমার বাচ্চাদেরকে বড় করতে চেয়েছি, সেটা করেছি। তাদের মধ্যেও সাংস্কৃতিক বিভিন্ন কর্মকাণ্ডের প্রতি স্পৃহা আছে, করছেও তারা। আমার বড় ছেলে আবৃত্তি করে, সে বেহালা বাজায়। বাহ। ছোট ছেলে তবলা বাজাতো, এখন আর বাজাতে চায় না। তারও চমৎকার কণ্ঠস্বর। সে একটু শেকি জন্য ওইভাবে আবৃত্তি করে না, কিন্তু সে আবৃত্তি করলে খুবই চমৎকার করবে। আচ্ছা, তোমাকে আমি একটু থামাবো। সুপ্রিয় দর্শক, আমরা শেষের দিকে মনিরা মিঠির কণ্ঠে একটি আবৃত্তি শুনবো, আপনারা ছেড়ে যাবেন না। জি, প্লিজ। তো যেটা বলছিলাম, তো আমি আমার 2 সন্তানকে ওই সাংস্কৃতিক পরিমণ্ডলে বড় করেছি। এখন আমি আমাদের যে সংগঠনের সাথে আমি কাজ করি, তার বয়স 35 বছর, রাজশাহী আবৃত্তি পরিষদ। সেখানে শিশুদের জন্য যে বিভাগটি, সেটি আমি যখন ইউনিভার্সিটিতে সেকেন্ড ইয়ারে পড়ি, আমার হাত দিয়েই ওখানে কিন্তু আবৃত্তি পরিষদের শিশু বিভাগটি সূচনা হয়েছিল, এবং আবৃত্তি পরিষদের শুরু থেকেই আমি আছি। আমার হাত দিয়ে তৈরি হয়েছিল। এখন সেখান থেকে হাজারখানেক শিশু সেখান থেকে আসলে বের হয়ে এখন তারা বড়, তাদের সন্তানরাও এখন আসছে। যারা একসময় আমাদের হাত ধরে বড় হয়েছে, তাদের সন্তানরাও কিন্তু এখন আবৃত্তি পরিষদে আসছে। এখন আবৃত্তি পরিষদে বড়দের চাইতে শিশু বিভাগটি বেশি সমৃদ্ধ, বেশি সংখ্যক সদস্য আছে শিশু বিভাগে। আর আমার যেটা এখন স্বপ্ন, সেটা আবৃত্তি পরিষদ আছে, সেটা একটা সংগঠন। আমি নিজে একটা ইনস্টিটিউট করতে চাই, যেখানে আবৃত্তির জন্য একদম। যাক, তোমার এই স্বপ্ন পূরণ হোক, এবং আমরা তোমার স্বপ্নের সহযাত্রী হতে চাই। আমাকে একটা বিষয় একটু বলো, তুমি রাজশাহীতে ছিলে তোমার জীবনের একটা লম্বা সময়, তারপরে মাঝে এসে ঢাকাতে কর্পোরেট জব শুরু করলে একেবারে শেষের দিকে এসে, আবার কিছুদিন আগে তুমি ঢাকা থেকে তল্পা গুটিয়ে আবার রাজশাহী চলে গেলে। এখন এই যে কর্পোরেট জবে যতদিন ছিলে, ততদিন তুমি কি এনজয় করছিলে জবটা? কর্পোরেট জব এনজয় করছিলাম। তার আগে আসলে আমি একবার বলেছি যে আমি আসলে সেইভাবে কোনো জব করিনি, কিন্তু একটা স্কুলে আমি কিন্তু অল্প কয়েকদিন কাজ করেছি। সেটা আমার ঠিক প্রফেশন বলবো না, আমি বলবো সেটা ছিল আমার প্যাশন। যে স্কুলে আমি একদম খুবই ছোট ছোট শিক্ষার্থী ছিল, যাদেরকে আমি, এখন যদি কেউ বলে যে স্কুলে তুমি কি পড়িয়েছো, আমি যদি বলি যে আমি পড়াশোনা করেছি ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং এ, কিন্তু আমি সেই শিশুদেরকে পড়িয়েছি বাংলা। এবং আমার হাত দিয়ে অনেক শিশুর হাতে খড়ি হয়েছে। এই বিষয়টা আমি আসলে ভীষণভাবে অনুপ্রাণিত হই। আমি আসলে শিশু পছন্দ করি, সেই কারণে আমি শিশুদের সাথে ওখানে স্কুলে পড়িয়েছি। তো সেটা একটা অধ্যায় ছিল। তারপরে আমার এক বন্ধুর আমন্ত্রণে আমি এখানে এসে একটা সেমি কর্পোরেট জব বলা যায়, কারণ আমরা পাবলিকেশনের সাথে যুক্ত ছিলাম। সেখানে আমি 2 বছর কাজ করলাম, আমার বন্ধুর প্রতিষ্ঠান। সেখান থেকে আমরা অনেক জার্নাল, ম্যাগাজিন, কফি টেবিল বুক, এই ধরনের পাবলিকেশন সাথে ছিলাম। সেখানে আমি খুবই এনজয় করেছি, কারণ আমার কাজটা ছিল আসলে কোঅর্ডিনেশন। আমি কথা বলতে পছন্দ করি, ফলে নেটওয়ার্কিং। ফলে দেখা যাচ্ছে যে আমাদের যারা ক্লায়েন্ট, আমাদের সাথে যারা কাজ করছে, যারা প্রোডাকশনে আছে, এবং আমাদের ক্লায়েন্টের একটা কাজ, সেটা তাদের কাছ থেকে নিয়ে এসে সেটা করিয়ে আবার ক্লায়েন্টের কাছে পৌঁছে দেওয়া পর্যন্ত মাঝখানে যত ধরনের নেটওয়ার্কিং, যত ধরনের কোঅর্ডিনেশন, সেই কাজগুলো যখন আমি করছি, কথা বলতে হচ্ছে আমার সারাক্ষণ। তো এটা আমি অনেক এনজয় করেছি। এবং এখানেও শিল্পের কিন্তু একটা ব্যাপার থাকে, কারণ একটা
পাবলিকেশন যখন হচ্ছে তার সাথে কিন্তু অনেক ধরনের ডিজাইন, প্ল্যানিং এগুলো আছে। অনেক কিছু জড়িত ফলে থাকে। সেখানে আমার কাজ করতে হচ্ছে। আমি দেখেছি একদম কাছ থেকে এই বিষয়গুলোর সাথে পরিচিত হয়েছি। এটা একটা নতুন এক ধরনের আমার জন্য একটা নতুন ভেঞ্চার বলা যায়। তো এখন যে এটা ছেড়ে আবার রাজশাহীতে গেলে আবার নতুন মানে দু বছরের একটা গ্যাপ কিন্তু হ্যাঁ, একবারে কম না। না অনেক বড়। তো এখন কি মানে হাউ আর ইউ ফিলিং যে জবটা কন্টিনিউ করলে ভালো ছিল বা আসলে আমি তো যা কিছু করেছি সবকিছু আমার পরিবারের কথা ভেবে। আমার ছোট ছেলেটা ও রাজশাহীতে থাকে, রাজশাহীতে পড়াশোনা করে। তো সে এখন অনেক একা হয়ে গেছে। তার এখন বয়স ২১-২২ বছর বয়স। তো ২২ বছরের একটা ছেলে যে সারাক্ষণ পারিবারিক একটা পরিমণ্ডলের মধ্যে ছিল, হঠাৎ করে সে খুব লোনলি হয়ে গেছে। তো সেই কারণেই আমার আসলে তার কাছে ফিরে যাওয়া। তো আমি তাকে চেষ্টা করেছি ঢাকায় নিয়ে আসার জন্য। সে আসেনি। সে রাজশাহীতে পছন্দ করে। তো এখন আমি তার সাথে থাকতে আমার খারাপ লাগছে না। তার মানে দেখো একটা জিনিস সত্যি কথা যে মারা বিশেষ করে বাচ্চাদের জন্য হুম, তাদের জীবনটাই স্যাক্রিফাইস করে দেয়। হ্যাঁ, এই জন্য মাতৃত্ব একটা বড় একটা বিষয় হুম, মানব জীবনের জন্য। তুমি আবৃত্তি নিয়ে তুমি বলেছো যে তুমি একটা প্রতিষ্ঠান করতে চাও। হ্যাঁ। এটা মানে এটা কি তুমি প্রসেস শুরু করেছো নাকি মানে কবে করতে চাও এরকম কোনো ডিজাইন করেছো কোনো চিন্তা? আমি আসলে অনেক আগে থেকেই এরকম একটা চেষ্টা করেছিলাম। কিন্তু তখন ওই কোভিড যে সময় শুরু হয়, হুম, ওই সময় আমি অনেকটা গুছিয়ে ফেলেছিলাম। সিলেবাস তৈরি করা বা এরকম এই কাজগুলো এগিয়েছিলাম। আর আমাদের নিজেদের একটা বাসাও ছিল। সেখানেই এই কাজটা শুরু করেছিলাম প্রাথমিকভাবে। কিন্তু তারপরে এই যে কোভিড হয়ে ওই হুম। সময় এই বিষয়গুলো একটু এলোমেলো হয়ে যায়। তারপর তো আমি আবার ঢাকায় চলে এলাম। এখন রাজশাহীতে যেয়ে আমি আশা করছি যে খুব শীঘ্রই শুরু করব এটা। হয়তো ৪-৫ মাস এর মধ্যেই শুরু করে দেব। যাক, এটা তোমার এই উদ্যোগ সফল হবে সেই দোয়া করি, আশা করি। আচ্ছা তুমি মানে আমি যতদূর জানি যে তুমি তোমার পরিবারকে, তোমার বাচ্চাদেরকে দেখেছো, স্বামীকে সামলিয়েছো এবং বড় একটা কাজ করেছো, তুমি তোমার শ্বশুরকে অনেক দিন মানে বাবার মতো সেবা করেছো। অনেক ক্ষেত্রে বউরা দেখা যায়, অনেক ক্ষেত্রে আমি সব ক্ষেত্রে বলবো না, অনেক বউরা খুবই শ্বশুরকে বাবার মতোই দেখেন। তো আবার অনেক ক্ষেত্রে এই সেবাটা তারা দিতে চান না, হুম। বিশেষ করে শিক্ষিত উচ্চশিক্ষিত মেয়েরা। তোমার এই ব্যাপারে মানে তোমার অনুভূতিটা একটু যদি বলো। আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি আমার দাদার সাথে বেড়ে উঠেছি। গ্র্যান্ডফাদার। আমার হ্যাঁ, আমার বাবার বাবা, দাদা। জি। তো আমার দাদিও বেশ আগে মারা গেছিলেন। আমার বাবা দাদার বড় ছেলে। ফলে আমার বাবা অন্য আর কিছু ভাগ করতে যান নাই। বিষয় সম্পত্তি দাদার যা ছিল সেগুলো বাবা আমার বাবা এবং আমার মা তারা বলেছে যে, "এগুলো সব অন্যদেরকে দিয়ে দেন।" আমার দাদাকে তারা ভাগে নিতে চেয়েছিল। এক্সেলেন্ট। হ্যাঁ, হ্যাঁ? জি। ফলে আমরা আমার দাদার সাথে বেড়ে উঠেছি। আমার শাশুড়ি মারা যাওয়ার পরে আমার মনে হয়েছে যে বাবাকে আসলে আমরা বাবার কাছেই থাকতে চাই। হুম? অনেকে এরকম বলে যে আমাকে এরকম বলে যে, "ও তোমার শ্বশুর তোমার সাথে থাকে?" আমি বলছি, "না, সেটা কিভাবে সম্ভব? উনি তো বড়। উনি কিভাবে আমাদের সাথে থাকবেন? আমরা ওনার ওনার সাথে থাকি।" হ্যাঁ? এক্সেলেন্ট এবং থটস। আমার হ্যাঁ, মনে হয়েছে যে আমি আমার দাদার সাথে বেড়ে উঠেছি। আমার ছেলেও মানে আমার ছেলেরাও তার দাদার সাথে বেড়ে উঠবে। এক্সেলেন্ট। হয়তো হ্যাঁ, তোমার এই যে চিন্তা, হুম, এই যে মানসিকতা, এটাকে সাধুবাদ জানাতে হয়। কারণ তুমি হয়তো সাংস্কৃতিক পরিমণ্ডলে বড় হয়েছো এবং নিজের সংস্কৃতি চর্চা করো। হুম। এজন্যই এই মানসিকতাটা আমি মনে করি যে এখানে সহায়ক হয়েছে। আচ্ছা, পারিবারিকভাবেও আসলে এটা তৈরি হয়েছে। না এই যে সম্ভবত আমি এটা মনে আমার করব বাবা-মার কাছ থেকেও এসছে এটা খানিকটা। এসছে হুম, খানিকটা। এটা সাংঘাতিক একটা ব্যাপার এবং হুম। এটা অবশ্যই ধন্যবাদ পাওয়ার মানে যোগ্য। এই বিষয়ে আমি আমার মায়ের কথা বলতে চাই যে আমার মা আসলে এই বিষয়টা আমাদেরকে সবসময় বলেছে যে, "তুমি আমাদের কাছে কতটা প্রিয় তার চাইতে আমি এটাতে খুশি হব যে তোমরা বোনেরা তোমার শ্বশুরবাড়িতে কতটা প্রিয় হতে পারো।" তোমার বাবা-মায়ের মতো, বিশেষ করে তোমার মায়ের মতো এই চিন্তা যদি অন্য সব মারা করে এবং তাদের মেয়েদেরকে এই শিক্ষায় পারদর্শী করে তোলে, শিক্ষিত করে তোলে, হুম, তাহলে তাদের কনজুগাল লাইফ, তাদের পারিবারিক জীবন অনেক সুন্দর হবে এবং এটাই আসলে প্রত্যাশা হওয়া উচিত সেটাই। আমাদের। আচ্ছা, তুমি এবার একটু মানে কবিতার বাইরে যাই। হুম। তুমি কবিতা ছাড়াও অনেক পড়াশোনা করো। বর্তমানে তুমি কি পড়ছো? আমি আসলে একসাথে কয়েকটা করে বই পড়ি। মাঝে বেশ কিছুদিন একটু পড়াশোনাটা একটু ফাঁকিবাজি হয়ে গেছে। তখন শুধু কবিতা পড়েছি আর হয়তো আমার আমি যে প্রতিষ্ঠানে কাজ করতাম, আমরা মূলত কাজ করতাম হলো বাংলাদেশের নৌ পরিবহন বা বাংলাদেশের মিনিস্ট্রি অফ শিপিং
তার আন্ডারে যে প্রতিষ্ঠানগুলো তাদের সম্পর্কে একটু পড়াশোনা করেছি, কারণ আমাদের কাজ ছিল সেটা। ফলে দেখা গেছে যে আমি সাহিত্য বা ইতিহাস, রাজনীতি, হ্যাঁ ভূ রাজনীতি সম্পর্কে একটু পড়াশোনা করতে হয়েছে, কিন্তু মাঝে বেশ কিছুদিন আসলে পড়াশোনায় একটা গ্যাপ পড়ে গেছে। এখন আবার শুরু করছি জব ছেড়ে দেবার পরে। এখন আবার কবিতা তো থাকেই, সবসময় কবিতা না পড়লে তো আমার আসলে মনে হয় যে কিছুই হলো না এরকম। কবিতা পড়া, গান শোনা, এটা হচ্ছে আমার প্রত্যেক দিনের প্রাত্যহিক সকাল শুরুই হয় আমার এভাবে। আর এখন আমি পড়ছি শিল্প বিষয়ক কিছু জিনিসপত্র পড়ছি, আর ইতিহাস পড়ছি। আর এই মুহূর্তে আমি পড়ছি হচ্ছে নেক্সাস নামে একটা বই, যেটা ইউভাল নোয়া নোয়া হারারি, হারারির বই পড়ছি। খুব মানে বর্তমান সময়ের খুব উল্লেখযোগ্য হ্যাঁ, একজন তার মানে তার থিঙ্ক ট্যাঙ্ক উনি। হ্যাঁ ভীষণ ওনার রকম অনুপ্রাণিত করে। তার স্যাপিয়েন্সটাও পড়েছিলাম যখন। তার বইগুলো খুবই আমাকে অনুপ্রাণিত অনুপ্রাণিত করে। করেছে। আর আচ্ছা, ইতিহাস পড়তে আমি অনেক পছন্দ করি। that's great. আগেও ছিল এটা, এখনো আছে। ইতিহাস আমার খুবই পছন্দের একটা বিষয়। আচ্ছা, এবার তোমার কাছে একটা খুব ইন্টারেস্টিং হ্যাঁ। প্রশ্ন, আমরা শেষ দিকে চলে এসেছি আলোচনার। হুম। যে শাশুড়ি হিসেবে তুমি কেমন শাশুড়ি হতে চাও? দুই সন্তানের মা, দুই ছেলের মা তুমি। আমি যেহেতু ছেলের মা, আমি ছেলেদেরকে সবসময় চেষ্টা করেছি যে মেয়েদেরকে সবাই যেভাবে ভাবে যে মেয়েদেরকে এটা শেখাতে হবে, ছেলেদেরকে এটা শেখাতে হবে, সেটা না। আমি বলেছি যে মানুষ হিসাবে প্রত্যেক দিনের যে কাজ, সেটা ছেলে বা মেয়ে বলে কোনো কথা নাই। যে কাজটা ছেলে করবে সেই কাজটা মেয়ে করবে, সবাই একসাথে কাজ করবে। এবং আমি চাই যে একটা সংসার আসলে দুইজনের মিলিত সংসার, এটা একটা মেয়ের সংসার না বা একটা ছেলের সংসার না। একটা সেটাই গৃহে হওয়া উচিত আসলে। একটা গৃহে একজন গৃহী, একজন গৃহিণী, দুইজন মিলে একটা গৃহী এবং গৃহিণী, হ্যাঁ, right? দুইজন মিলে আসলে একটা গৃহ তৈরি হয়। সেই ক্ষেত্রে যদি এরকম হয় যে বাড়ির মেয়েটাই সব কাজ করছে, আমি এটা মোটেই পছন্দ করব না। আমি সবসময় আমার ছেলেদেরকে বলেছি যে দুইজন মিলে তোমরা সংসার করবে। এক্সেলেন্ট থিঙ্কিং, এবং আই অ্যাপ্রিশিয়েট দ্যাট। আমি মনে করি যে তোমার এই চিন্তা চেতনা আমাদের দর্শকেরাও ধারণ করবে। এবার আমি বলেছিলাম, দর্শকদের প্রতিশ্রুতি দিয়েছিলাম যে শেষের দিকে তোমার একটা আবৃত্তি দর্শকদেরকে উপহার দিব। এখন তুমি যদি একটা কবিতা আবৃত্তি করো। একটা কবিতা আমি প্রথম যখন আবৃত্তি শুরু করি, প্রথম দিকে ছোটবেলায়, তখন জীবনানন্দ দাশের রূপসী বাংলা থেকে পাঠ করতাম। রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল, কাজী নজরুল ইসলাম, এনাদের কবিতা বেশি পড়া হতো। তো আজকে আমার সামনে যারা রয়েছেন তাদের একটা জন্য প্রেমের কবিতা শোনাও। একটা প্রেমের কবিতা শোনাই, সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের। জি। অনন্ত প্রেম। তোমারই যেন ভালোবাসি আছি শতরূপে শতবার, জনমে জনমে, যুগে যুগে অনিবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতহার। কত রূপ ধরে পড়েছ গলায়, নিয়েছ সে উপহার। জনমে জনমে, যুগে যুগে অনিবার। যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহ মিলন কথা। অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে, কালের তিমির রজনী ভেদিয়া তোমারই মূরতি এসে, চিরস্মৃতিময়ী ধ্রুব তারকার বেশে। আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয় উৎস হতে। আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে, বিরহ বিধুর নয়ন সলিলে মিলন মধুর লাজে। পুরাতন প্রেম নিত্য নূতন সাজে, আজি সেই চিরদিবসের প্রেম অবসান লোভিয়াছে, রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে। নিখিলের সুখ, নিখিলের দুঃখ, নিখিল প্রাণের প্রীতি, একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি, সকল কালের সকল কবির গীতি। অসম্ভব সুন্দর। ধন্যবাদ। এই কবিতাটা যদি আমি পড়তাম আমার কাছে ভাল লাগতো না হয়তো বা, ভাল লাগলেও তোমার আবৃত্তির পরে এটা শুনে যে ভাল লাগলো, এটা একটা নতুন একটা ভুবনে নিয়ে যায় চিন্তার। আমরা অনুষ্ঠান শেষ করব। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে লম্বা সময় ধরে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আর
মিঠি, তোমাকে অনেক ধন্যবাদ, এবং আমি আশা করব আবার কোনো সময় কোনো একদিন তোমার সাথে এভাবে গল্প হবে, কবিতা হবে, আড্ডা হবে। তোমাকে অনেক ধন্যবাদ যে আমাকে তোমার সাথে এই কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য, আর অনেক অন্তরঙ্গভাবে অনেক অনেক আনন্দময় সময় কাটালাম। তোমাকে অনেক ধন্যবাদ। Thank আমার you. সামনে যারা আছে তাদেরকেও ধন্যবাদ।